আমন্ত্রণ ২১শে রাতে আমাদের আজকের বিষয় ইসলামী দলগুলো কি নমনীয়। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ইসলামী দলগুলো কি নমনীয়, আমি মাসুদ ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমরা জানি যে 17ই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ করা আছে এবং সেইটি নিয়ে একটি আলোচনা আছে, সেই কি হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে তিনি বলছেন যে চরম অনিশ্চয়তা, একটা আতঙ্ক বিরাজ করছে, একটা মহল এটা নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। নির্বাচন প্রসঙ্গেও তিনি কথা বলেছেন, নির্বাচন প্রসঙ্গে বলেছেন অনেক বিভ্রান্তি হতাশার মধ্য দিয়েও এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, বিভিন্ন দাবি তুলে ধরে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। মাসুদ ভাই, আপনারা জামায়াত সহ ৮ দলের যে কর্মসূচি, সেই বিষয়গুলোকেও উল্লেখ করেছেন নিশ্চয়ই, যে বিভিন্ন দাবির নামে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। সরাসরি নাম বলেননি, কিছু মহল, কিছু গোষ্ঠী এই বিষয়গুলো বলেছেন। আমরা জানি 16 তারিখে একটি কর্মসূচি দেওয়ার কথা ছিল, যে যমুনার সামনে একটি অবস্থান কর্মসূচি, সেটি হয়নি। মাসুদ ভাই, আসলে কি আপনাদের কি ইসলামিক দলগুলো কি আসলে নমনীয় অবস্থানে চলে গেছে হঠাৎ করেই? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক যিনি রয়েছেন এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রসঙ্গ এখানে দুটি, একটা হলো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আরেকটি হলো ইসলামী আন্দোলন বা ইসলামী দলসমূহ কি নমনীয় হলো কিনা। আসলে ইসলামী দলসমূহ বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু সবসময় শান্তিপ্রিয়। এটা আপনি ইতিহাস থেকে দেখবেন, আমরা সবসময় শান্তিপ্রিয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সে অনেক কথাই আমাদের নামে প্রোপাগান্ডা করেছে, মিডিয়াতে অনেকে অনেক প্রোপাগান্ডা করে। আসলে কিন্তু ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এবং আমরা যে উম্মতে মুহাম্মাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত, আমাদেরকে কোরআনে নামই দেওয়া হয়েছে উম্মাতুন ওয়াসাতা, মধ্যবর্তী উম্মত, মধ্যমপন্থী। তো আমরা সবসময় মধ্যমপন্থী, আমরা কখনো মানে খুব বেশি এক্সট্রিম হয়ে যাওয়া, মাঝে মাঝে একটু এক্সট্রিম দেখি না। এটা হলো কি, ধরেন যদি দাবি আদায়ের জন্য আমাকে তো শক্ত কথাই বলতে হবে। আমরা এরকম নয় যে একেবারে প্রতিবাদ করব না, এমনটা নয়। আমরা প্রতিবাদ করব, কিন্তু আমরা এরকম গোঁড়ামি নাই, ইসলামের মধ্যে কোনো গোঁড়ামি নাই কিন্তু। তো যদিও আমাদের প্রোপাগান্ডা করে, বিষয় হলো আমরা চেয়েছিটা কি, আমরা চেয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন আসুক, দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, ভবিষ্যতে ফ্যাসিস্ট তৈরি না হয়। আমি গেজেটটা সাথে ছিলাম, আমি এক জায়গায় কাজে একটা প্রোগ্রামে, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ ছিল, গেজেটটা আমার সাথে করে নিয়ে এসেছি। দেখেন, গেজেটের মধ্যে প্রথম পৃষ্ঠায় আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেওয়ার পরে যেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, ওইখানে দেখেন লেখা আছে, কিন্তু প্রথম পৃষ্ঠাতেই আছে, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট, যে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের জন্য পুনরাবৃত্তি না হয়, এটা করার জন্যই এই গেজেট, এই যাবতীয় আলোচনা বা আয়োজন। তো এখন আমরা কেন আন্দোলনে ছিলাম? আমরা লাস্টলি আন্দোলনে ছিলাম হলো পিআর নিয়ে, আমরা ছিলাম গণভোটের দাবি নিয়ে। এগুলি আমাদের বেসিক ছিল, এর সাথে সংস্কার আরও কিছু সংস্কার ছিল। তো এগুলি আমরা দেখলাম যে সংস্কারের কিছু অংশ বাস্তবায়নের পথে সরকার এই গেজেটের মধ্যেই প্রকাশ করেছে। দুই একটা পয়েন্ট আজকে বক্তব্য ছিল 8 দলের, সেখানে বলেছে আংশিক পূরণ হয়েছে। তো আমরা চেয়েছিলাম যে যদি এই পুরাটা যদি করা যেত, তাহলেই কিন্তু আমরা যে উদ্দেশ্যে সরকারও বলছে সেই জিনিসটা কিন্তু সাধন করা যেত। কিন্তু দেখলাম কি যে না, আসলে কোনোভাবেই একটা দলের বিরোধিতা, তাদের প্রচণ্ড বিরোধিতা, এবং সরকারও কোনো সময় তাদের প্রতি নমনীয় হওয়ার কারণে, অথবা সে ব্যালেন্স রক্ষা করার জন্যে আমরা চেয়েছিলাম যে গণভোটটা আমাদের প্রত্যাশা ছিল যেন একটা সুন্দরভাবে যেন দেশটা এগিয়ে যায়। কিন্তু দেখলাম সরকার এই অধ্যাদেশের মাধ্যমে বা গেজেটের মাধ্যমে এবং সাংবিধানিক আদেশ, এটার মাধ্যমে
এবং ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে উনি একটা ব্যালেন্স করতে চেয়েছেন। আসলে ব্যালেন্স দিয়ে তো সবসময় হয় না। আপনি যদি মনে করেন এলাকার চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আপনি তাদের সাথে বসে আপোষ রফা করে একটা ব্যালেন্স করবেন, এটা তো হয় না। চোর ডাকাত আপনাকে তাড়ানি দিতেই হবে, আপনাকে কোনোদিন যেন চোর ডাকাত ঢুকতে না পারে সেই ব্যবস্থা আপনি করতে হবে। আপনি আপোষ করেন, ব্যালেন্স করে, তাহলে তো হয় না। আমরা চেয়েছিলাম গণভোটটা, পিআরের কথা তো আগে বলেছি, বহুবার বলেছি, নতুন করে বলতে চাই না আজকে। পিআরটা যদি হতো তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার হইতো, এক নিম্ন কক্ষে, সেখানে উচ্চ কক্ষে দিয়েছে, এর জন্য আমরা ওয়েলকাম জানাই। নিম্ন কক্ষের দাবিটা কি আপনারা ছেড়ে দিচ্ছেন? না, আমরা ছেড়ে দিইনি। আমরা এখনো আমাদের দাবিতে আসি যে আমরা এখনো মনে করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হোক, নিম্ন কক্ষেও তারা করুক, এটা অসম্ভব কিছু না। এভাবে যেভাবে করেছে ওভাবে করতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো গণভোট। গণভোটটাও আমরা আগে চেয়েছিলাম, এটা খুবই যৌক্তিক। সরকার প্রধান উপদেষ্টা বক্তব্যের মধ্যে বলেছেন সাশ্রয় করার জন্য, সাশ্রয়ী হবে একই দিনে ভোট করলে। এটা খুব ভালো যুক্তি বলে আমাদের কাছে মনে হয়। চেয়েছিলাম, এখন কি চাচ্ছেন? আমরা আগেও চেয়েছি, এখনো চাই, এখনো চাই। আমরা এখনো বলি গণভোটটাকে পৃথক 2 দিনে করেন, গণভোটটা একদিন করেন, জাতীয় নির্বাচন একদিন করেন। কারণ এই গণভোটটা যে জন্য করবে, আইনি ভিত্তির জন্য, এটা হলো এই আন্দোলনকামী এই বিপ্লবীদের বা যারা আন্দোলন করেছে ফ্যাসিস্ট বিরোধী, এদের একটা রক্ষা কবচের মতো, এবং আগামী দিনে ফ্যাসিস্ট না হতে পারে তার একটা মূল মন্ত্রের মতো। যদিও এটা চূড়ান্ত না, কিন্তু দেখা গেল কি সেটা একদিনে করাতে এটা একটা আপনার ইসের মধ্যে পড়ে গেল, যে একটা ইসের মধ্যে পড়ে যাবে, যেন এটা বাস্তব হয় কি হয় না এটার মধ্যে পড়ে। মাসুদ ভাই, আমি যদি ভুল না করে থাকি, একটি শব্দ আজকে জামায়াত নেতা গোলাম পরা বলেছেন যে গণভোট যখনই হোক, এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। যখনই হোক বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? তার অবস্থান থেকে একটু সরে যাওয়া নমনীয়? এর আগের পরের বাক্যটা আমি আজকে শুনিনি, আজকে আমি ওখানে ছিলাম না। এরপরে কি বলেছেন আপনি বললে আমি হয়তো বলতে পারবো। তবে আমি আগের মিটিংয়েও ছিলাম, লিয়াজো কমিটির মিটিংয়েও ছিলাম। তো আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা চাই, আপনি যেটা বলছিলেন যে আমরা পিছনে আসলাম কিনা, আমরা নমনীয়, আমরা দেখেছি সরকার আমাদের অনেকগুলি দাবিও মেনে নিয়েছে, অনেকগুলি মানেনি। তো আমাদের যেগুলি মানেনি সেজন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি দেওয়ার জন্য আমরা জোর গলায় বলতে থাকবো, এখান থেকে আমরা পিছনে আসবো না। এবং এই আমাদের দাবিগুলি না মানার কারণে দেশের যদি 12টা বাজে ক্ষতি হয়, কিংবা এই জুলাই সনদ যদি হুমকির মধ্যে পড়ে, এবং যদি সংস্কার যেগুলি হচ্ছে না বা এগুলিকে, এই যে 4টা পয়েন্ট দিয়েছে, 4টা পয়েন্ট দেওয়ার কারণে কিন্তু এটা একটা সংশয়ের মধ্যে পড়ে গেছে। এটার দ্বারা যদি ক্ষতি হয় তাহলে এটা যারা বাস্তবায়ন করলেন না, যারা বিরোধিতা করেছেন তাদের দায় থাকবে। আরেকটা কথা আপনি বলেছেন, আমি অল্প শর্টে শেষ করে দিই, সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য। উনি একটা দলের মহাসচিব, কিন্তু ওনার বক্তব্য আমার অনেক দিন যাবতই আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না। কারণ ওনার বয়োজ্যেষ্ঠতার কারণে হোক, কিংবা উনি আওয়ামী লীগের প্রতি কিছুটা দয়া দাক্ষিণ্য কোনোদিন গ্রহণ করেছেন কিনা আমি জানি না, এটা তো প্রকাশ্যে কিছু হয়নি। আপনার কাছে কেন এটা মনে হচ্ছে? অনেক কারণে আমার অনেকগুলি কারণ আমি মনে করি। আমি যখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, তখনও বিএনপির চিন্তা ভাবনার সাথে মির্জা ফখরুল ইসলামের চিন্তা ভাবনার সাথে আমার কাছে ডিফার মনে হইতো। আমার কাছে মনে হয়েছে একটা আন্দোলন চরম পর্যায়ে গিয়েছে, ফ্যাসিস্টটি হটানো যায়, কিন্তু উনি এমন একটা কথা বলেন যেই কথার দ্বারা দেখা যায় যে এটা আওয়ামী লীগের পক্ষে চলে যেত। আপনি দেখেন এই আন্দোলনে, বিরাট আন্দোলন হইল জুলাই আন্দোলন, উনি বললেন কি এই আন্দোলনের সাথে আমরা নাই, ছাত্ররা এই আন্দোলনের সাথে জড়িত। কেন এই কথা বলতে হবে কেন? সে চুপও থাকতে পারতো। এগুলি বলে আমরা দেখেছি বিভিন্ন সময়। দেখেন আপনি 28 অক্টোবর যেটা একটা আন্দোলন হলো, সব দল পৃথক পৃথক আমরা করলাম, ওই দিনও কিন্তু উনি চট করে ওদিকে হচ্ছে গন্ডগোল হচ্ছে, আপনি তো পারতেন এটাকে প্রোটেক্ট করার জন্য একটা স্বেচ্ছাসেবক গ্রুপ তৈরি করে একটা প্রোটেক্ট করে আপনি থাকতেন মাঠে, ওনারা চট করে সমাবেশটা অফ করে দিলেন। তো এই সমস্ত আমরা অনেক সময় দেখেছি যে খোলা যখন গরম হয় চট করে ওনারা পানি ছেড়ে দেন। তো এরপরে দেখেন আপনি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি একবার বলেন যে ডক্টর ইউনূস সাহেব আমাদের সাথে প্রতারণা করছে, আবার উনি বলেন ওনার মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। আবার সেদিন কি বললেন যে আওয়ামী লীগের তাদের ভয় নাই, তাদের মামলা আমরা তুলে নেব। এই যে কথার মধ্যে দ্বিচারিতা এবং বিভিন্ন ধরনের, এই জন্যে আমি এখন ওনার বক্তব্যটাকে খুব বেশি কোট করতে চাই না, ওনার ব্যাপারে খুব বেশি আমার মন্তব্য আমি নিতে চাই না মাথায়। জি, মাসুদ ভাই আপনার কাছে আবার আসবো। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আসলে কে যে কার সঙ্গে প্রতারণা করছে সেটি বোঝা মুশকিল জনগণের পক্ষে। মাসুদ ভাই আপনার কাছে, মোস্তফা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে আসলে ইসলামী দলগুলোর যে অবস্থান আপনি দেখছেন এখন, কি মনে হয় আগের থেকে কি একটু? জি, তারা একটু সাবধানী এবং সতর্ক, এটা আমার উপলব্ধি।
বা পর্যবেক্ষণ। আপনি শিরোনাম করেছেন নমনীয়। নমনীয়র প্রতিশব্দ হিসাবে আমি বলতে চাই সাবধানী এবং সতর্ক। এখন কেন সতর্কতার প্রশ্ন? তারা যদি মনে করেন যে তারা ঠকেছেন মাঝে মধ্যে বা প্রতারিত হয়েছেন, দুঃখজনকভাবে আমাদের আলেমদের মধ্যে ঠকে যাওয়া, হেরে যাওয়া, প্রতারিত হওয়ার যে স্লটটা তৈরি হয় সেটা তারা নিজেরাই করেন। কখনো তারা এদিকে যান, কখনো ওদিকে যান। এর মধ্য দিয়ে তারা কিন্তু দফায় দফায় নিষ্পেষিত হয়েছেন। আবার বাস্তবে তারা যতই মাঝে মধ্যে বলার চেষ্টা করেন যে আমরা আসলে কোনো রাজনীতি করছি না, আমরা ইসলাম নিয়ে আছি, ইসলাম শান্তির ধর্ম, এগুলো হচ্ছে আসলে কথার কথা। বাস্তবে তারা পরিপূর্ণ রাজনীতি করেন। এদিক ওদিক না যাওয়া ছাড়া তাদের উপায় কি আছে? উপায় আছে। কি উপায় সেটি? তারা অত্যন্ত সামর্থ্যবান। কিন্তু বলা হয়, আপনার সবসময় বলা হয় যে ইসলামী যারা রাজনীতি করেন তাদের কোনো ভোট নেই, আসন নেই। আসলে তাদের ভোট আছে, প্রচুর ভোট আছে। যারা পাশ করেন, এই পাশ করার পেছনে তাদের একটা ভূমিকা থাকে। যারা ফেল করেন, ওই ফেল করানোর পেছনেও তাদের মাশাআল্লাহ একটা ভূমিকা থাকে। কিন্তু নিজেরা আমরা দেখি না যে পার্লামেন্টে তাদের ওই সক্ষমতা তারা জানান দিতে পারছেন না। আমি যদি কয়েকটা এলাকার কথা বলি, ধরুন চট্টগ্রামের হাটহাজারী, ওইটা কেন্দ্রিক চারদিকে কে পাশ করবে আর কে ফেল করবে তাদের একটা অবদান থাকে। এরপরে আপনি যদি যান সরসিনা অথবা ফুরফুরা, অথবা বরিশালের বৃহত্তর বরিশাল অঞ্চলের নেসারাবাদ, অথবা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া, অথবা বৃহত্তর কুমিল্লা অর্থাৎ চাঁদপুরের কচুয়ার, যেটা উজানি বলে ওটাকে, আরও কয়েকটা এলাকা এরকম আছে। বিভিন্ন সময় তারা দেখা গেছে তারা কারো না কারো পক্ষে একটা ভূমিকা রাখেন, এবং ওই ভূমিকা রাখার সময় তারা খেয়াল করেন না যে দুদিন পরে আবার যে তাদের আরেকটা ভূমিকা রাখতে হবে, মানুষ যে ওই অংশটুকু মনে রাখবে সেটা বোধহয় তারা ভুলে যান। এবার তাদের কারো কারো মধ্যে মোটামুটি একটা সমঝোতা ভাব এসেছে। তারা যখন 8 দলীয় জোটে আছেন অর্থাৎ জামাতে ইসলামের সাথে, এই জামাতকেও তারা কিন্তু সহি মুসলিম মনে করতেন না। এক সময় বলতেন যে এরা হচ্ছে ওয়াহাবি। আবার জামাতরা তাদেরকে পরিপূর্ণ ইসলাম তারা বোঝেন এটা মনে করতেন না, বলতেন যে তারা আধা শিক্ষিত। অর্থাৎ এই একটা বিভেদ কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে। তো এখন তারা একটা উপলব্ধিতে এসেছেন, তারা 8 দলীয় জোট করেছেন। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এখনও আমাদের মাসুদ ভাই যারা ভিতরগত তাদের যে একটা অবিশ্বাস, একটা খুঁতখুঁতে ভাব আছে, সেটা কিন্তু প্রকাশ করে ফেলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে তিনি বলেছেন, মাসুদ ভাই অবশ্যই তার উপলব্ধি থেকে তিনি বলতেই পারেন, তার ওই স্বাধীনতা আছে, সেটার জবাব বিএনপির লোকেরা ভালো দিতে পারবেন। আমার জায়গা থেকে আমি ওই ব্যাখ্যায়ও যাব না, ওই জবাবেও যাব না। কিন্তু আমি যেটা উপলব্ধি করবো, এই যে সনদ দেখালেন, বাস্তবতা হচ্ছে আমাদের এখানে সনদ কেন, সংবিধানও তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়। বিগত যে সরকারটি প্রায় 16 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু সংবিধান মতোই ছিল। আর আমাদের এখানে এমন একটা বাস্তবতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আর ইসলামী দলগুলোর মধ্যে বিশেষত, আর যারা ওয়াজ নসিহত করেন তাদের মধ্যে, হ্যাঁ, আল কোরআনই তো মানা হয় না, অনেক মানা হয় না। আবার উনি বলেন যে উনি ঠিকমতো মানেন। কিভাবে সেটা? আমাদের ইসলামী পরিভাষায় একটা শব্দ আছে, এটার বাংলা হচ্ছে সংশোধনী। আমাদের এলাকায় এটা ব্যবহার হয় লোকমা নামে, লোকমা। অর্থাৎ আপনি যদি নামাজেও ভুল করেন, এমনিতে বলা হয় নামাজে কথা বলা যায় না, কিন্তু বিধান আছে নামাজেও যদি আপনি ভুল করেন আপনাকে একটু লোকমা দেয়া যায়, অর্থাৎ একটু ভুল ধরে দেয়া যায়। সেটা কিভাবে হয়? একটা কাশি দিলেন আস্তে করে, অথবা কনুই দিয়ে একটু গুঁতা দিলেন। যদি দেখলেন যে না তাতেও কাজ হয় না, তখন নিজেই ওই জায়গাটুকু পড়ে দিলেন, সূরা কেরাতের কোনো একটা অংশ হলে। না, কাশি টাশি দেওয়া যাবে না, এটা শরীয়ত বৈধ নাই। আচ্ছা, এটা নিয়েও বিতর্ক আছে। মাসুদের কাছে জানতে চাই এটি শরীয়তটা কি রকম, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে উদ্দেশ্যটা ভালো, যে একটু সংশোধন করে দেয়া। ছোট্ট করে একটা কাশি দিল, যে উনি সতর্ক হলেন যে কাশির অর্থ হচ্ছে সংশোধিত হওয়া, এরকম হচ্ছে ব্যাখ্যাটা। তো দেখা গেল আমাদের রাজনীতিতেও লোকমার বিধান নাই। একজন বললেন যা ইচ্ছা তা বললেন, সামনে যারা আছেন তারা বলবেন জয় বাংলা অথবা জিন্দাবাদ, কিছু একটা বলবেন, অথবা ঠিক ঠিক বললেন। আলেমদের মধ্যেও যেটা দেখা যায়, একজন উপরে আছেন, বাদবাকিরা নিচে আছেন, তিনি যা বললেন বাদবাকি সবার দায়িত্ব হচ্ছে মাশাআল্লাহ আর সুবহানাল্লাহ বলা। একটু কেউ লোকমা দেন না। লোকমা কিন্তু বেয়াদবি নয়, একটু সংশোধনী করা। গত কয়েকদিন আপনি দেখেন মাসুদ ভাইরা সহ জামাতে ইসলামের মধ্যে আমরা কিন্তু একটা কৌশলী অবস্থান দেখছি। আর যখন রাজনীতি করবেন, রাজনীতিতে অবশ্যই তারা কৌশল নেবেন। তো তাদের সামগ্রিক কৌশল কিন্তু বিএনপিকে সাইজ করা, যেটা বা বিএনপিকে একটু ল্যাং মারা, একটু খোঁচা মারা, উত্তেজিত করা। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, হতে পারে নির্বাচনের মাঠে এটা হয়।
তো আমাদের এখানে তো এবার মনে রাখতে হবে এবারের পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। 24-এর 5 আগস্ট বাংলাদেশ যে অর্জন করেছে, যতই চেতনার কথা বলি বারবার, প্র্যাকটিসটা কিন্তু ওই চেতনা দৃষ্টে হয় না। কেউ কাউকে খোঁচা দিবেন, সেটা মানায় না, বেমানান এই সময়ের জন্য। তো সেটার ছাপ পড়ছে একদম ঘরে ঘরে, সমাজে সমাজে, পুকুরের এই পার টু ওই পার, যে এই পাড়ে ওহাবি, ওই পাড়ে সুন্নি, এই পাড়ে বিএনপি, ওই পাড়ে জামাত। এটা কিন্তু খুব বাজে লক্ষণ। আবার যে সময়টা শুরু হয়েছে এখন, এটা ওয়াজের মৌসুম। এবারের এই ওয়াজটাও কিন্তু রাজনৈতিক ওয়াজের দিকে যাচ্ছে। আমি গত কয়েকদিন যে ওয়াজগুলো দেখছি, যারা বড় বড় বক্তা আছেন বা আলেম আছেন, ভালো ওয়াজ করেন, তাদেরকে কেউ কেউ নিয়ে যাচ্ছেন। বিএনপি নেতারাও নিচ্ছেন, জামাতে ইসলামীতেও তারা যাচ্ছেন, ওয়াজ গরম করছেন। ওখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে এটা রাজনীতি চর্চা হচ্ছে। তো রাজনীতি নিশ্চয়ই নিষিদ্ধ জিনিস নয় যে ওয়াজের মধ্যে সেটার চর্চা হবে না, হোক। এটি নিয়ে তর্ক আছে যে আসলে ওয়াজের মধ্যে কোনো মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালা যাবে না কিনা, সেটি ধর্মীয় ব্যাখ্যা নিশ্চয়ই আছে। এই বিতর্কের মধ্য দিয়েও আমরা সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন ওয়াজের মধ্যে কিন্তু বেহেশতি বানিয়েছি। সেটাও বিধানে পড়ে কিনা। একজন হয়তো বলেছেন যে এই প্রধানমন্ত্রী অবশ্যই বেহেশতি, কারণ তিনি তাহাজ্জুদ সহ আরও নানান নামাজ পড়েন। সামনে যারা আছে বাকিরা কিন্তু সবাই জি জি করেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করেছেন। একজনও লোকমা দেননি যে না আলোচনায় দূর নিয়েন না, এতটুকু আলোচনাটা যাওয়া ঠিক না। মাসুদ ভাইয়ের বোধে মনে থাকার কথা, আওয়ামী লীগ আমলে একটা আইন হয়েছিল, নারী অধিকার আইন। দেখা গেল এটা নিয়ে আলেমরা ব্যাপক আন্দোলন করলেন। ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন বলে দিলেন যে এই আইনটা বা এই বিধানটা হয়েছে সূরা নিসা অনুযায়ী। বাংলাদেশে একজন আলম দাঁড়াইলেন না যেটা সূরা নিসার কোথায় আছে একটু দেখাই দেন তো, এটারই বলে লোকমা। থাকলে উনি দেখাই দিতেন। আমরা বোধহয় ধর্মীয় আলোচনার দিকে বেশি চলে এই যে যাচ্ছি। রাজনীতি, এটা কিন্তু রাজনীতি, পুরাটা রাজনীতিটাকে, ধর্মটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। এটা কিন্তু দুঃখজনক। বরং ধর্ম যদি রাজনীতির উপর কিছু প্রভাব রাখতে পারত, খোদার ভয়ে হোক, নৈতিকতার ভয়ে হোক, আমাদের রাজনীতিবিদরা একটু হলেও কিন্তু মাত্রার মধ্যে থাকতে পারতেন। কিন্তু দুঃখজনকভাবে ঘটে যাচ্ছে অন্যটা। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো ধর্মকে নিয়ন্ত্রণ করে ফেলেন যার যার সুবিধা মতো। তো এগুলোর জায়গা থেকে এবার যদি মাসুদ ভাইরা সতর্ক হন, সাবধানী হন, আরও আপনি যেটা বলছেন নমনীয়, আমি নমনীয় না বলে এই জন্যই বলছি, তারা যদি সতর্ক হন, নিজস্ব একটা যে অথরিটি তাদের কিন্তু আছে, তারা শক্তিমান। এখনও আলেমদেরকে একটু তাচ্ছিল্য করার একটা মানসিকতা কিন্তু আমাদের অনেকেরই আছে। আস্তে করে কী খবর হুজুর, অথবা আছেন কেমন মুন্সি, এই যেটা কিন্তু এক ধরনের তাচ্ছিল্য। কিন্তু আবার ভোটের প্রশ্নে ঠিকই তাদের দোয়াটা কিন্তু নিতে যান। মসজিদে গিয়ে মিম্বরের আশেপাশে কিভাবে একটু বসা যাবে, এটা দিয়ে কিন্তু কয়েকজন কর্মীকে খাটান কয়েকদিন, যে ইদানিং জুমার নামাজের পরে আগামী শুক্রবারে আমার পজিশনটা যেন হুজুরের একদম বরাবর হয়, মাহফিলে যেন আমার পাশে একটা সিট থাকে। তো এই মাহফিলে এখন যেটা শুরু হয়েছে, আপনি দেখেন কয়েকজন আলেম আছেন, অত্যন্ত নামকরা আলেম, এমনকি নির্যাতিত। গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখেন, ওনারা যখন গিয়ে মঞ্চে ওঠেন অনেকটা খেই হারিয়ে ফেলেন। কি থেকে যে কি একটা বলা শুরু করেন, তারা একটু ভাবছেন না যে এইসব বক্তব্য দৃষ্টেই তারা কিন্তু খুব বিপদে পড়বেন সামনের দিনগুলোতে। একজন বলে ফেলেন যে ওনার জন্য ট্রাম্প অপেক্ষা করে বসে থাকে, উনি সময় দিতে পারেন না। উনি ইউরোপিয়ান টিমে ফুটবল খেলতেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা শুধু ডাকে, উনি শিডিউলে দিতে পারেন না। আরেকজন কোরআনের আয়াত সূরা উল্লেখ করে এমন একটা বলেন যেটা ধারে কাছেও নাই, দরকার করে না। কিন্তু তারা তো এমনিতেই বিদ্বান, কোনো সন্দেহ নেই, তারা খুব নামকরা আলেম, মেধাবী অত্যন্ত। তো এই জিনিসগুলো দরকার করে না। সেই জায়গায় নমনীয় হয়ে থাকুন, আর সংযমী হয়ে থাকুন, আর সতর্ক হয়ে থাকুন। নিশ্চয়ই আলেমদের জন্য সামনে একটা সুন্দর দিন আসছে, অন্তত আমার পর্যবেক্ষণ সেটা, যদি তারা তাদের হিম্মত, তাদের ওজন ধরে রাখতে পারেন। জি, কামাল ভাই আপনার কাছে আবার আসবো। আমি মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই এই পর্যায়ে, কিন্তু তার আগে একটু বক্তব্য উল্লেখ করতে চাই। আপনাদের আজকে 8 দলের যে প্রোগ্রাম ছিল সেখানে একটু বক্তব্য দিয়েছেন গোলাম পরোয়ার, সেটি একটু উল্লেখ করতে চাই। আসন্ন জাতীয় নির্বাচন আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদলকে একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আজকে নির্বাচন কমিশন সবসময় কথা বলে থাকে লেভেল, এবং আপনারাও আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, আর এই গোপন সলা পরামর্শের ভিত্তিতে রদবদল হচ্ছে,
এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের। আমি কি আগের কথাগুলি একটু বলে জি, আসবো? একটু আপনি যে যদি মোস্তফা ব্যাখ্যা- কামাল ভাই যেগুলি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবেই বলেন, ওনার বলার এটাও খুব সুন্দর, ভঙ্গিমাটাও উনি সুন্দরই বলেছেন, যথার্থ বলেছেন অনেক কথা, কিছু কথার সাথে একমত আর কিছু তো দ্বিমত থাকবেই। বিষয় হলো যে বাংলাদেশে ওলামায়ে কেরাম তো একজন দুইজন না, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এখানে অনেক আলেম আছেন। তো আলেমের মধ্যেও ধরেন বিভিন্ন মতের আছেন, থাকতেই পারেন, যেহেতু যত মানুষ তত মন, ইখতিলাফ থাকতেই পারে। এটা শুধু আলেমদের মধ্যে না, আমরা যারা জেনারেল এডুকেটেড তাদের মধ্যেও তো মত আছে। প্রত্যেকটা ঘরের মধ্যে 5 ভাইয়ের মধ্যে 5টা মত, এটা থাকতেই পারেন, এটা আমাদের জন্মগত বৈশিষ্ট্য। তো সেই হিসাবে কিন্তু এদেশের আলেমদের মধ্যেও মতভেদ থাকতেই পারে, কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় একমত, সেটা হলো দেশের স্বার্থে এবং ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা কিন্তু একমত। হ্যাঁ, আরেকটা জিনিস ভাই যেটা বললেন যে অনেকে ব্যাখ্যা অপব্যাখ্যা হতে পারে করেন, যেটা না করলেও হয়তো, তো এটাও তো আসলে সব আলেম যে একই সমযোগ্যতার এমনটা তো আর না, এটা সব এডুকেটেড পার্সনের মধ্যেই একই রকম। তো যার যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সে অনেক সময় বলেন। এখন বিষয়টা হলো কি, আগে তো মিডিয়ার এত ব্যাপকতা ছিল না, এখন তো একেবারে আপনি সুন্দরবনের গহিনী গিয়েও কোনো কথা বললে আপনার ভিডিও করে দিয়ে চলে আসতেছে, ফলে হচ্ছে কি যে এটা বেশি ভাইরাল হচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো যে দেখবেন একজন বক্তা, আমিও অনেক সময় মাহফিলে বক্তব্য দেই, তো আমরা ধরেন 1 ঘন্টা বক্তব্য দিলাম, এই 1 ঘন্টা বক্তব্যের মধ্যে কিছু স্লিপ অফ টাং থাকে, কিছু মিস বক্তব্য থাকে। আবার অনেক সময় হয় কি, গ্রামের মাহফিলগুলো অনেক রাত্রে হয়, গভীর রাত্রে হয়, দেখা যায় যে মানুষ ঘুমিয়ে যাচ্ছে, তখন রসালো কিছু কথাও বক্তারা বলে ফেলেন। তো মিডিয়া করে কি, যারা বিশেষ করে মোবাইল মিডিয়া যারা আমাদের আছেন, ওই রসালোটুক কেটে কিংবা যারা আরেকটু ভাইরাল করতে চায় তার আইডিটাকে, তারা করে কি এই কথা আর ওই কথা লাগিয়ে এটা দিয়ে দেয়। আসলে কিন্তু ওইটুক কথা সে হয়তো বলেছে রসালো, অথবা হয়তো স্লিপ অফ টাং হয়েছে, কথা প্রসঙ্গে চলে আসছে। ফলে এটা করে করে আগে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সময়ও এরা কিন্তু এই কাজটা আরো বেশি করতো। আমাদের কাছেও দেখা যেত কি, আর একটা বক্তব্য আমাদেরকে প্রচুর গোয়েন্দা সংস্থারাই প্রচুর লিঙ্ক দিত, লিঙ্ক দিয়ে বলে দেখেন আপনাদের বিরুদ্ধে কি বলছে, আপনাদের বিরুদ্ধে কি বলেছে, আপনারা কিছু বলেন। আসলে কিন্তু বক্তব্যটা এরকম না, এরা এগুলি বানিয়ে এগুলি করতো। এ কারণেও কিন্তু আমাদের ইয়াটা আছে, মানে কিছু বদনামি আছে। আসলে রিয়াল বিষয়টা হলো যে ওলামায়ে কেরাম সবসময় তারা ভালো চান, কল্যাণ চান। হ্যাঁ, এর মধ্যে তারতম্য আছে, আমি যেটা বললাম, এরকম কিছু কারণেও কিন্তু আমরা ওলামায়ে কেরামদেরকে আমরা বিপাকে ফেলে দিই, সেটা থেকেও বাঁচা দরকার। এবং রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম বিরোধী হয় তখন তারা এগুলিকে আরও বেশি ডালপালা ছড়ানোর চেষ্টা করে, এটা একটা বিষয়। আর আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভাই যথার্থই বলেছেন যে এদেশে যারা ক্ষমতায় যায় এবং নামে, এটা কিন্তু ইসলামপন্থীদের ভোটেই হয়। একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, উত্থানে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমি বলেছিলাম আপনাদের এখানে কিনা জানি না, যে আসলে বাংলাদেশে 92% মুসলমানই কিন্তু দক্ষিণপন্থী এক হিসাবে। আসলে আমরা দক্ষিণও না উত্তরও না, আমরা মধ্যমপন্থী, রিয়াল বাস্তবতাটা এটাই। তারপরেও যদি দক্ষিণ বলে যদি ইসলামপন্থী উনি মিন করতে চান, তাহলে দক্ষিণপন্থী বলে মিন করে যদি ইসলাম বলেন, তাহলে এদেশে তো 92% মুসলমানই, এদের উত্থান আগেই ছিল, এদের নতুন করে কোনো উত্থান নাই। কিন্তু এদেরকে আপনারা ব্যবহার করেছেন নানান সময়, এবং নির্বাচনের আগে এই যে বলে ধর্মের ব্যবহার, আমরা কিন্তু ব্যবহার করেছেন না ব্যবহৃত হয়েছেন, এই শব্দটি নিয়ে বিতর্ক কথা আছে। দেখেন ওরা বলে কি যে আলেমদেরকে বা আমরা যারা ইসলামপন্থী রাজনীতি করি আমরা নাকি ধর্মকে ব্যবহার করি, না আমরা ধর্মকে ব্যবহার করি না, আমরা ধর্মকে সবসময়ই পালন করি। বরঞ্চ নির্বাচনের আগে দেখবেন তারাই কিছুদিন টুপি মাথায় দিয়া, তসবি হাতে দিয়া, মাথায় এটা সেটা বেঁধে তারা মানুষের এই দক্ষিণপন্থীদের, মানে দক্ষিণপন্থী বলে ইসলাম বলে যে তারা মিন করেন, এদের ভোট নেওয়ার জন্য ধোঁকা এবং প্রতারণা করেন। কথা বুঝতে পারছেন? তো এইটা করে থাকে। তো এনিহাও, যাই হোক, যেটা বলতেছিলাম যে এগুলি থেকে বেরিয়ে আসা দরকার। এবং আমরাও যে ওই যে ভাই যেটা বললেন হাসিনার আমলে কোথায় হাসিনা বলেছে কেউ প্রতিবাদ করে না, হয় কি হাসিনা যেটা করতো তার কিছু অনেক সময় টুপি মাথায় দিয়েও নতুন লোক নিয়ে আসতো, এরা আসলে কিন্তু নামাজও পড়ে নাই। এই কিছু আমরা দেখছেন ওলামা লীগের, এরা ওলামা লীগ মানে আলেমদের দিয়েই তো হবে, আসলে তো আলেম একজনও না, ওখানে রাস্তার থেকে ধরে নিয়ে আসছে, হয়তো কিছু দাঁড়িয়ে উঠছে, টুপি মাথায় দিয়ে একটা বড় রুমাল টুমাল দিয়ে আলেম, আসলে কি সে আলেম? আসলে আলেম না। তো শেখ হাসিনা এদের সামনে এ জাতীয় বক্তব্য দিত,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা কিন্তু হাসিনার এই যাবতীয় কথাবার্তা কিন্তু প্রোটেস্ট এই পুরা 18 বছর আমরা করে গেছি। তো আপনি যে প্রসঙ্গটা এনেছিলেন সেটা হলো লেভেল প্লেইং ফিল্ডের কথা না, আর যেটা বিএনপি প্রশাসনের রদবদল যেগুলি হচ্ছে সেটি একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য এটা খুবই ন্যাক্কারজনক, গোপন সলা পরামর্শ এটা করা হচ্ছে খুবই বলে অভিযোগ ন্যাক্কারজনক করেছেন। এবং এটা আমাদের আবহমান কাল থেকে আমাদের বাংলাদেশে হয়ে আসছে। এটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এবং আমরা চাই হয় কি ধরেন নিরপেক্ষ। আজকে আমরা কিন্তু ইসলামী আন্দোলন থেকে নির্বাচন কমিশনে যে বৈঠক করেছি ওখানে আমরা প্রথম বা সেকেন্ড প্রস্তাবটা হলো আমাদের যে নির্বাচনে দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে নির্বাচনে যারা কাজ করবে এদেরকে দল নিরপেক্ষ থাকতে হবে। এ ব্যাপারে আপনার কঠোর নির্দেশনা দিবেন। যদি কেউ দল নিরপেক্ষ আচরণ না করে তাদের কি বিচার হবে এই আইন করতে হবে। এটা আমরা কিন্তু সেকেন্ড প্রস্তাবনা আমরা দিয়েছি। আজকে আমার 12টা প্রস্তাবের মধ্যে এটা দ্বিতীয়। এটা দিয়েছি এজন্য যে মানুষ তো আসলে নিরপেক্ষ হবে না, সবাই তো আমরা ভোট দিই, ভোট কাউকে যাকে দিব তার দিকে একটু মন তো ঝুঁকে আসি। তো আমাদের এই প্রশাসন যদি দল নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তখন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আমরা কিন্তু সেই প্রস্তাবটা দিয়েছি, এজন্য দিয়েছি যে আপনি দেখবেন এখনো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছে এদের বিভিন্ন দিকে ঝোঁক আছে। এই ঝোঁক থাকার কারণে আমরা অতীতেও দেখেছি এখনো হচ্ছে। ঝোঁক আছে মানে আপনারা বলছেন ঝোঁক আছে, তারা বলছে ঝোঁক আছে, কোন দিকে ঝোঁক না আছে? এটা সব দিকেই আছে, সব দিকে আছে, সব দিকে আছে। আমরা বলতে চাই হলো এই ঝোঁকটা যারা বড় দল দাবি করে তারা তো প্রভাব বেশি খাটানোর চেষ্টা করে। আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক কে হবে এখন থেকেই আমার নির্বাচনী এলাকায় যেন অমুকে আসে, আমার এলাকায় যেন থানার ওসি অমুকে আসে, এগুলি লবিং গ্রুপিং এগুলি চলছে। তো এটা খুবই দুঃখজনক। এটা নির্বাচনকে দুর্বল করবে, এতে কোনো সন্দেহ নেই। নিরপেক্ষতা হারাবে। সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই একটি প্রশ্নের মুখে পড়বে। আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ এবং সিনিয়র সাংবাদিক লেখক কলামিস্ট মোস্তফা কামাল। এবার কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। লেভেল প্লেইং ফিল্ড যেটি বলছেন যে আসলে প্রশাসন কার পক্ষে চলে গেছে, কার লোক এখানে দিতে হবে, কার লোক সেখানে দিতে হবে, কিন্তু সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শুনছি। মোটা দাগে দুটা দলের কাছ থেকে বেশি শুনছি। জামাতে ইসলামী অর্থাৎ 8 দল, মাসুদ ভাইরা যেখানে আছেন তাদের দিক থেকে, বিএনপির পক্ষ থেকে তারা বলছেন যে প্রশাসনের কিছু লোক বিএনপির দিকে হেলে আছে, সোজা বাংলা কথা যেটা। জি। আবার বিএনপি বলছে যে প্রশাসনের ভারী ভারী কিছু জায়গা জামাতের দিকে হেলে আছে। এই যে হেলে আছে আর দুলে আছে, হেলে দুলে আছে, হেলে আছে দুলে আছে, তো আমাদের স্থানীয়ভাবে বলে হেলে না আর দোলে না। তো এই হেলেনা আর দোলেনার তথ্যটা কিন্তু প্রথম স্পষ্ট করেছিলেন তথ্য উপদেষ্টা। আপনি মনে করে দেখুন যে এই 5 আগস্টের পরপর যেহেতু দল আছে বড় দুইটা বাংলাদেশে, বিএনপি আর জামাত, আওয়ামী লীগ ধরেন নাই, তাহলে যেই সচিবরা আছেন বা ওনাদের নিচে যারা আছেন, মোট কথা আমলারা যারা আছেন, তারা তো একসময় শেখ হাসিনার সহযোগী ছিলেন কোনো না কোনোভাবে। তো বাস্তবতা হচ্ছে এখন যেমন আপনি রাস্তায় বের হলে যদি 5 জনের সাথে দেখা হয় বা ধাক্কা খায়, দেখবেন ওখানে 6 জনে হচ্ছে বিএনপি অথবা জামাত। আওয়ামী লীগ আমলে যদি রাস্তাঘাটে খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, যার সাথে কথা হয় সেই আওয়ামী লীগ, অথবা আওয়ামী লীগের সভাপতি তার এটা হন, অথবা আইজিপি সাহেব তার এটা হন, অথবা সেনার প্রধান সাহেব তার কিছু একটা হন, অর্থাৎ কোনো না কোনোভাবে সবাই আওয়ামী লীগ, অথবা গোপালগঞ্জে বিয়ে করেছেন, অথবা ছোট ভাইকে বিয়ে করিয়েছেন, কোনো না কোনোভাবে একটা লিঙ্ক ওইভাবে খুঁজে বের করা হতো। তো স্বাভাবিকভাবে প্রশাসনের ওই লোক কিন্তু ওইগুলোই আছে, ওরা কিন্তু পালানোর তালিকায় নেই, তারা আছে। তারা এখন বিএনপি হয়ে যাচ্ছেন, জামাত হয়ে যাচ্ছেন। তো উপদেষ্টা মাহফুজ সাহেব যেটা বলেছেন যে 5 আগস্টের পরপরই বিএনপি এবং জামাত এসপি, ডিসি, ভিসি এই পদগুলো কামড়াকামড়ি করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এক পর্যায়ে দেখা গেল ওই দল দুইটা কিন্তু অস্বীকার করেনি, বরং বিতর্ক করেছে কে বেশি নিয়েছে। জামাত ইসলাম থেকে 3 জন উপদেষ্টার কথা বলা হচ্ছে,
নাম বলা হচ্ছে না, বলছে প্রয়োজন মতো নাম প্রকাশ করে দিবেন। আরও প্রয়োজন হলে তারা বিভিন্ন জায়গায় যে লেনদেন করেছেন কিছু অডিও আছে, সেটা জামাতে ইসলামের নায়েবে আমির বলেছেন। তো আমাদের তো তিনি আগে বলেছিলেন, কিন্তু আমরা এখনো জানি না সেই অডিও তিনি কিভাবে পেলেন। হ্যাঁ, হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলেও আসতে পারে, যেহেতু প্রয়োজনীয় সময়ে জানাবেন বলছেন, সময় মতো জানাবেন। তো কার সময় মতো? ওনাদের সময় মতো অবশ্যই। তো বিএনপি এই বিতর্কে খুব একটা ঢুকতে চাচ্ছে না। তো আমরা তো যেটা গণমাধ্যম থেকে দেখেছি বা সাধারণ মানুষও দেখেছে যে কে ডিসি নিচ্ছেন, কয়টা ডিসির বদলে একটা ভিসি পাওয়া যায়, অথবা কয়টা এসপি পাওয়া যায়, কয়টা ওসি পাওয়া যায়। নমুনাটা কিন্তু ভালো নয়। অর্থাৎ ওই আমলা সম্প্রদায় যারা 16-17 বছর আওয়ামী লীগ করেছে, জয় বাংলা বলে নানান সুযোগ সুবিধা নিয়েছে, তাদেরকেই কিন্তু আপনারা আবার নিয়ে নিচ্ছেন। আপনার প্রশ্নদৃষ্টে বলতে হয়, আপনি বলেছেন নমনীয়, আমি বলছি সতর্ক। এই 8 দলও যদি সতর্ক হয়, এই যে বলছেন কথাটা, এটাও সতর্কতার একটা অংশ। এগুলো বলা উচিত। বললে হয়তো বা একটা ফয়সালা আসবে, হয়তো চূড়ান্তভাবে আসবে না, সেটাও আমরা বুঝি। কিন্তু নানান জায়গায় কথা আসছে। সর্বশেষ মাসুদ ভাই যেটা সনদ দেখালেন, কারণ এই সনদ কিন্তু একেবারে কিতাবুল মুকাদ্দাস না। আগামী সপ্তাহে দেখবেন যে এটার চেয়ে দামি আরেকটা কিছু হবে। এরই মধ্যে এসে গেছে বাজারে যে সনদের চেয়ে আলুর দামটা ঠিকঠাক মতো পাওয়াও কিন্তু কম জরুরি না। এটার পক্ষ সমান হয়ে গেছে, প্রচুর মানুষ আছে। কিন্তু আবার আমরা গুম নিয়ে কথা বলছি, এরই মধ্যে গুম নিয়ে কিন্তু বাজে কথাও চলে আসছে। নাম ধরে বলা হচ্ছে গোলাম আজম সাহেবের ছেলে আসলে গুম হন নাই, উনি ভিন্ন একটা দেশে ছিলেন, অথবা কোনো হাই কমিশনে ছিলেন বা দূতাবাসে ছিলেন। এই কথাগুলো কিন্তু মুখের কথা না, আপনি কিন্তু এগুলো রেকর্ড থাকছে। আবার তাদের দিক থেকে সালাউদ্দিন সাহেবরে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে ওনার যে গুম ছিল এটা নাটকীয় বিষয় ছিল। এতে করে সামগ্রিক জিনিসটাকে কিন্তু খেলনা করে ফেলা হচ্ছে, সামান্য করে ফেলা হচ্ছে। এরই মধ্যে যখন আবার রায়ের প্রশ্ন, বিচারের প্রশ্ন, আজকে আমরা অপেক্ষা করছি, হয়তো বা আজকেই তো সেই রায় হবে। ঠিক এই সময় আপনি খেয়াল করে দেখুন, সামনে নিয়ে আসা হয়েছে আরেকটা বিষয়, ক্ষমার বিষয়। যেখানে রায়ের বিষয়, বিচারের বিষয়, ওখানে আবার ক্ষমার বিষয়। তো ক্ষমার বিষয় বলতে গেলে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য একটু অপব্যাখ্যা করে সামনে আনা হয়েছে, যে তিনি ক্ষমা করার অথবা মামলা বাতিল করে দেওয়ার একটা অ্যারেঞ্জ করবেন বলে কথা বলেছেন। সেটি আসলে তার নির্দিষ্ট এলাকার বিষয়টি উল্লেখ করেছেন, আমি যতটুকু সেটাকে আমরা একদম জাতীয় পর্যায়ে নিয়ে এসেছি। স্বাভাবিকভাবেই তারা যখন আক্রান্ত হয়েছে, তারা এবার উদ্ধৃত করছে যে জামাতের আমির সাহেব তো বলেছিলেন কুল্লে খালাস করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। তো আপনার তো প্রশ্ন আছে এখানে, যে যাদেরকে ক্ষমা করে দিতে চাচ্ছেন তারা আজ পর্যন্ত কোথাও কি ক্ষমা চেয়েছে কারো কাছে? তারা ভুল করেছে বলেও কোথাও বলেছে? বরং তারা স্পষ্ট জানান দিচ্ছে যা করেছিল ঠিকই করেছিল, চট করে এসে আবার হুট করে যে কোনো সময় শুরু করে দেবেন তারা সেটা। তাতেও কিন্তু জিন্দাবাদ পড়ছে, জয় বাংলা পড়ছে, হাততালি পড়ছে, ঠিক ঠিক আওয়াজ হচ্ছে। তাহলে আমরা কোন পরিস্থিতিতে আছি এটা কিন্তু ভাবনার বিষয় আছে। আর মাসুদ ভাইদেরকে সামনে পাওয়াতে বিশেষ করে বলবো, আপনাদেরকে তাচ্ছিল্য করা হবে, উত্তেজিত করা হবে, সেটা জেনেই কিন্তু আপনাদের সামনেই গুণ লাগবে। এই যে সর্বশেষ অর্থাৎ নির্বাচন কমিশনে যেই সংলাপটা শুরু হলো রবিবার দিন, অর্থাৎ গতকাল যেটা হয়েছে, ওখানেও আমার জানা মতে তাদেরকে কিন্তু অন্তত 2 বার উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে। তাদেরই একটি সংগঠন, সম্ভবত ইসলামী ঐক্যজোট, একাংশ দুইটা একাংশের, তাদের আবার একাংশ 2 অংশ আবার ব্র্যাকেট টেকেটে কিছু থাকে, দাওয়াত নিয়ে একটা গন্ডগোল। অর্থাৎ গন্ডগোলের যাবতীয় উপাদান কিন্তু সামনে আছে। সম্ভবত বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব একটা বক্তব্য নিয়ে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা উত্তেজিত হননি, অথবা যেন কোনো সিন ক্রিয়েট না হয়। তো এরকম একটা বাস্তবতায় হালকা কথাবার্তা, পরস্পরকে ঘায়েল করতে যাবেন। নির্বাচনী মাঠে ঘায়েল হয়, কেউ কারো দোষ ত্রুটি ধরে, কিন্তু এমন সব ত্রুটি ধরছেন একদম মূল জায়গায় কিন্তু আঘাত করে ফেলছেন। গুমকে হালকা করে ফেলছেন, খুনকে হালকা করে ফেলছেন, চরিত্র হননও কিন্তু করে ফেলছেন, কম বেশি কিন্তু করছেন যে যাকে পারছেন। তো এখনকার যুগটা যেহেতু একটু টেকনোলজি বিষয়ে নির্ভর আছে, অনেক নির্ভরতা টেকনোলজির উপর। আপনি দেখেন একদিন কিন্তু বিভিন্ন নেতাদের বিষয়ে এমন কিছু একটা সামনে আসে, হয়তো এটা যে মিথ্যা এটা প্রমাণ হতে হতে 3-4 দিন লাগছে। ওই 3-4 দিনে কিন্তু আক্রান্ত ব্যক্তিটির প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থা, যদি লাজ শরম থাকে। আর না থাকলে ভিন্ন কথা, যেমন তো বিল ক্লিন্টনকে নিয়ে হয়েছে, তাতে কি হয়। কিন্তু এখানে বুদ্ধির একটা বিষয় আছে, বিবেচনার একটা বিষয় আছে। আবার যেহেতু দক্ষিণপন্থী বলে হালকা করে হোক, আপনারা
ইসলামী নামটা সংরক্ষণ করেন, ধারণ করেন, আপনাদের জায়গা থেকে হালকা হওয়ার কোনো সুযোগ নাই। স্লিপ অফ টাং আপনি যেটা বলছেন, আমরা যারা সাধারণ শিক্ষিত আমাদের জিব্বে একটু নড়াচড়া বেশি করে, অনেক সময় মাত্রা বুঝি না, কিন্তু আপনারা যারা আলেম ওলামা তারা কিন্তু সারাক্ষণ একটা খুব সুশৃঙ্খল থাকেন। আলেমরা কিন্তু সুশৃঙ্খল থাকে একদম মক্তব পর্যায় থেকে শুরু করে আপনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসেন। আমরা আসলে তাদের কাছ থেকে স্লিপ অফ টাংটাও আশা করি না। জি, সেটাই বলছিলাম। জি, কামাল ভাই আপনার কাছে আবারও আসবো। আমি মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই। শেষ পর্যন্ত আসলে যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হয় আপনাদের দৃষ্টিতে, যদি মনে করেন যে সেক্ষেত্রে আসলে কি হবে? না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যদি সরকার বা নির্বাচন কমিশন ব্যর্থ হয়, এটা আমাদের দেশের জন্য, কিন্তু জাতির জন্য। মাসুদ ভাই, আজকে সিইসি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বা আচরণ এগুলো সব রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে, ঠিক করবে। আপনাদেরই সহযোগিতা তিনি চেয়েছেন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে। আপনি বলছেন যে নির্বাচন কমিশন ঠিক করবে। আসলে কে ঠিক করবে বিষয়গুলো? না, বিষয় হলো যে এটা তো আমাদেরও দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। তো যারা এটা নিয়ম ব্যত্যয় ঘটাইতে চায় তারা তো কখনো এটা নিয়মের মধ্যে থাক, এটা তারা কখনো চাইবে না। তো তাকে শাসনটা কে করবে? সেটাকে আমরা করব? ওই যে আগের এক নির্বাচন কমিশন বলেছিল কেউ যদি লাঠি নিয়ে আসে আপনারা তলোয়ার নিয়ে আসবেন। তো এটা তো পাগলের কথা, তাই না? ওরা যেমন বলেছিল। তো এইটা হলে তো কোনোদিন অবস্থা সুন্দর হবে না। এটা তাহলে প্রশাসন কি করতে? তাহলে সরকারের কাজটা কি? তো তাদের কাজই তো হলো এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা। আসলে আমাদের দুঃখের বিষয়টা হলো আমরা বাংলাদেশে আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি। ওই যে ছোটোকালে পড়েছিলাম সম্ভবত ভূগোলে না সামাজিক বিজ্ঞানে পানিচক্র, এরকম একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। আপনি দেখেন আমাদের এই যে এত চাঁদাবাজির বিরুদ্ধে এত বক্তব্য কথাবার্তা হলো, আপনি বলেন তো একটা এলাকায় কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? কোথাও চাঁদাবাজি বন্ধ হয় নাই। হ্যাঁ, কিছু পাথর মারার ঘটনা এগুলি যখন প্রকাশ বেশি হয়েছে, এখন এগুলি হয়তো প্রকাশ হচ্ছে না, কিন্তু চাঁদাবাজ অ্যাজ ইট ইজ আগে যা ছিল তা আছে, বরং আগে দিত 5 টাকা, এখন দিতে হয় 10 টাকা সব জায়গায়। আপনি দেখেন এই চক্রটা কিভাবে পড়লাম আমরা। আমিও তো ঢাকা একটা এলাকায় বসবাস করি। আমি ওই এলাকার কথা বললে ওই এলাকার মানুষ যারা চাঁদাবাজি করে তারা হয়তো আরও বেশি ক্ষিপ্ত হবে। আমি টোটাল ঢাকার কথাই বলি। ধরেন একটা বাজার, সেই বাজারে আপনি দেখবেন যে সেখানে ভ্যান নিয়ে বসেছে রাস্তার মধ্যে অনেক ছোট ছোট দোকান। এই যে দোকানদাররা, আমি গতকালকে ওখান দিয়ে আসতেছি একটা এলাকায়, তো আসার সময় দেখতেছি ভ্যানগুলি খুব দৌড়াদৌড়ি। কিরে ভাই, ভ্যানগুলি তাড়াতাড়ি গুছিয়ে দৌড়ায় আর যাচ্ছে কেন? বলে ভাই একটু সমস্যা হয়েছে। কি বলে, আগে যারা চাঁদা নিত এখন আর এক গ্রুপ আসছে, ওদেরকে চাঁদা দিতে পারবি না। ওই একই দলের কিন্তু ফ্যাসিস্ট চলে গেছে, তারা বাদ। এখন যারা প্রভাবশালী দল মনে করছে এটার মধ্যেও দুই ভাগ, দুই ভাগের মধ্যে এক গ্রুপে চাঁদা দিতাম, বলতেছে না ওদেরকে টাকা চাঁদা যদি দিস বসতেও দেবো না, ঠ্যাং ভেঙে দেবো, আমাদেরকে দিবি টাকা। তাহলে এই যে টাকা দিচ্ছে তাহলে কি দিতে হবে? বলে আগে দিতি 5 টাকা ফ্যাসিস্ট আমলে, এরপরে দেওয়া শুরু করেছে আমাদের ওই গ্রুপে 7 টাকা, এখন আমাদের 8 টাকা দিতে হবে। এখন আমি আরও কয়েকটা কথা বলি, এগুলি মিডিয়ায় বলতেও অনেক সময় আমরা বিব্রত হই। বিষয়টা হলো এই যে মনে করেন আমার ওই এলাকার প্রত্যেকটা ভ্যানওয়ালার কাছ থেকে দৈনিক 1000 টাকা নিচ্ছে। আপনি দেখেন এই 1000 টাকার কি ভাগটা হচ্ছে। 1000 টাকার মধ্যে ওই যে চাঁদাবাজ প্রতি ভ্যান থেকে 1000 টাকা, কথার কথা 1000 হোক 500 নিচে নিশ্চয়ই না, ধরেন 500 টাকা। কি হলো, রাস্তার মধ্যে জ্যাম তৈরি হয়ে গেল, গাড়ি চলাচল করতে পারতো, লাইন ধরে ভ্যানগুলি আছে, এখান থেকে 10 টাকা চাঁদা উঠতেছে। 10 টাকার মধ্যে 5 টাকা চলে যাচ্ছে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, মাশাআল্লাহ। কোনো জায়গায় আমি সবাইকে দোষ দিচ্ছি না, অনেকের পকেটে চলে যাচ্ছে। ফলে আর বাকি যে 5 টাকা ওই দলের কাছে যাচ্ছে। এখন কি হচ্ছে, প্রশাসনও বলতেছে আমার পকেটে তো টাকা আসতেছে, সমস্যা নেই। আবার তাহলে দলকে আমরা অযথা ধাওয়া পাল্টা করে লাভ কি, ওরাও খাক 5 টাকা, আমরাও 5 টাকা খাই। ভ্যানালাও চিন্তা করতেছে আমি 10 টাকা দিয়ে যদি আমি এখানে দোকানটা করতে পারি, একটা দোকান ভাড়া নিলে আমার 20 টাকা লাগতো, আমি যদি 10 টাকা দিয়ে করতে পারি আমিও তো ভালো আছি। এখানে একটা সমঝোতার বিষয় আছে, মিলমিশ আছে। এই যে একটা সমঝোতার ভিত্তিতে আমরা চলছি, আসলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরাই কিন্তু জনগণ ভোগান্তির মধ্যে পড়তেছি। এই যে আপনার 10 টাকার চাঁদার চক্র, এইটা আপনি কিভাবে বন্ধ করবেন? যদি প্রশাসন যতক্ষণ না বলবে না আমি কোনো চাঁদাবাজি করতে দেব না, তাছাড়া কিন্তু এটা সম্ভব। রাষ্ট্রপতিকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে আমি এটা নিজেও নেব না, করতেও দেব না, তখনই কেবল এটা বন্ধ হবে।
আমরা দেখতেছি এই যে চক্রের মধ্যে পড়লাম। আবার দেখেন এই যে ভ্যানওয়ালা, সে কিন্তু বুঝে হোক না বুঝে হোক, সে কিন্তু হয়তো ওই যাদেরকে চাঁদা দিয়েছে তাদেরকেও ভোট দিতেও পারে, একটু সচেতন হইলে তাদেরকে আর ভোট দেবে না। সেও মনে করে যে ভোটের আগে যখন গিয়ে বলে আমার কিন্তু ভোট দিস, তা নাহলে কিন্তু তুই দোকান বসতে পারবি না, তাহলে কি দাঁড়াইলো, চাঁদাও নিল ভোটও দিল তাকে। এবং এটাই কিন্তু বাংলাদেশের নির্বাচন ট্রেডিশন। আমি যে বললাম একটা পানি চক্রের মতো আমরা চক্রের মধ্যে আছি, এই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে এই যে দ্রব্যটা আমি যেটা 10 টাকা দিয়ে কিনতে পারতাম, এটা আমাকে 20 টাকা, পরে 30 টাকা 40 টাকা হয়ে যাচ্ছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যারা ইসলামী রাজনীতি আমরা করি, আমরা যদি বাংলাদেশের এই দুর্নীতিটাকেই শুধু বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ কত যে সুখে শান্তিতে পৌঁছতে পারবে, এটা এদেশের মানুষ কল্পনাও করে না। কিন্তু দুঃখজনক হলো আমরা এই কথাটা বুঝাইতেও পারি না হয়তোবা, অথবা জনগণের সে বুঝার সময়ও নাই। ফলে আমরা সেই চক্রের মধ্যে ঘুরে ফিরে আগে দিতাম 10 টাকা, এখন দিই 20 টাকা। এই চাঁদার চক্রের মধ্যে, চাঁদার জগতের মধ্যে আমরা ঘুরে ফিরে চলছি। চাঁদার চক্র শেষ করব মুস্তফা কামাল ভাইকে দিয়ে, আপনি সংক্ষেপে যদি বলেন যে আসলে এই জায়গাতে একটা উপলব্ধি এসেছে যে আমরা একটা চক্রে পড়ে গেছি। এই উপলব্ধি আগেও ছিল, যদি অন্তঃপ্রাণে এই উপলব্ধি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নিজের সম্মান বাড়ানোর বিষয় আছে, নিজের মর্যাদা বাড়ানোর বিষয় আছে, নিজের সিদ্ধান্তের বিষয় আছে। এই সরকার কিন্তু আপনাদেরকে ওই সুযোগটা দিয়েছিল যে তোমরা নিজে 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 মিলেমিশে যাও, ঐক্যমত্য হয়ে যাও, সরকারের দিক থেকে যেন কিছু আরোপ করতে না হয়। আর সরকারের দিক থেকে কিছু আরোপ করা মানেই শাসিত হওয়া। তো আপনাদের শাসিত না হয়ে নিজেদেরই কিন্তু গোটা দেশের একটা অভিভাবকত্বের সুযোগ তৈরি হয়েছিল। 24 ওই সুযোগ এনে দিয়েছিল, কিন্তু আপনারা ওই সুযোগটা নেননি। যে কারণে সরকার হয় চালাকি করেছে অথবা সুযোগটা নিয়েছে, যেটা আমাদের অঞ্চলে বলা হয় যে ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। তো ওই গেমে কিন্তু আপনারাও পড়ে যাচ্ছেন, ওই চক্রের মধ্যেই। সেটা কিভাবে? ছোট্ট 2টা উদাহরণ দেই। এই মুহূর্তে নির্বাচনটা কত সুন্দর করা যায়, কত সুস্থ করা যায়, কত সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ করা যায়, এটা হওয়া উচিত ছিল মূল বিষয়। কিন্তু দেখা গেল সামনে নিয়ে আসলেন যে কাদিয়ানিদেরকে কি মুসলিম রাখবেন না মুসলিম রাখবেন, এটা কিন্তু জরুরি আইটেম ছিল না। আবার সরকারের দিক থেকে দেখেন নির্বাচনে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে সুন্দর করে নির্বাচনটা তুলতে চায় সরকার, সে আলোচনায় না গিয়ে আমরা যেটা শুনতে পারছি যে বন্দর কি দিবেন কি দিবেন না, অর্থাৎ আপনাকে কিন্তু নফলের দিকে নিয়ে যাচ্ছে। এটা নফলের মধ্যেও পড়ে না, তো নিয়ে যাচ্ছে, তো আপনারাও চলে যাচ্ছেন কোনো না কোনোভাবে। তো এই জায়গা থেকে যদি এখনই সতর্ক না হন, আরেকটা বিষয় 30 সেকেন্ডে শেষ করে ফেলি আমি, যে চাঁদার কথা বলছেন, বকরার কথা বলছেন, এগুলোতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, এটা গোপন করার বিষয় নয়। এই যে নির্বাচনটা আসছে, সম্ভবত এনসিপি একটা জায়গায় পরিষ্কার করেছে যে এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তারা কি করবেন, আইন তৈরি করবেন, আইন মেরামত করবেন, সময় উপযোগী আইন সংস্কার করবেন, যে তারা যেন ইট রড সিমেন্টের কারবার না করেন। সেটা করতে গিয়ে কিন্তু চাঁদার প্রশ্ন অন্য কোনো দলের কাছ থেকে কিন্তু এখনো ওই মাত্রায় কোনো ওয়াদা বলেন অথবা কোনো অঙ্গীকার বলেন আসেনি যে আমরা সত্যিই পার্লামেন্টকে পার্লামেন্ট করব, ওখানে আইন প্রণেতারা যাবেন, চাঁদাবাজ যাবেন না। এই বিষয়ে কিন্তু স্পষ্ট ঘোষণা কোনো দল থেকেই নেই বা কোনো অঙ্গীকারও নেই। বরং জামাত সম্ভবত একটু হালকা বলেছে নির্বাচনী মাঠে আলোচিত যে তারা ক্ষমতায় গেলে শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, সরকারি প্লট ফ্ল্যাট এগুলো নেবেন না। তো অন্তত বলার জন্য হলেও তো বলেছেন, আর যদি মনে প্রাণে বলে থাকেন তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ, অবশ্যই সবাই অন্তত তো বলেছেন, দেখবেন নিশ্চয়ই, আশা করি। এই ক্ষেত্রে আপনাদের আলেম সমাজ থেকে, আমি শুধু আপনাদের দলকে বলছি না, আলেম সমাজের যে একটা গ্রহণযোগ্যতা কিন্তু আছে, দিন শেষে 3.5 হাতে কিন্তু যেতেই হয়। ওই যাওয়ার আগে কিন্তু ওই যাকে মুন্সি হুজুর বলে তাচ্ছিল্য করি তার কাছে একটু তওবা টবা করার জন্য অনেকে হলেও কিন্তু ঘোরে নিঃশ্বাসটা যাওয়ার আগে দিয়ে। তাহলে আপনাদের যে একটা শক্তি আছে, একটা সামর্থ্য আছে, মেধাও আছে, যদি এইটুকু দেশের কল্যাণে কাজে লাগান, হয়তোবা আপনাদের মর্যাদাও আরও বাড়বে, এবং যা নিয়ে আমরা এখন এই তর্ক বিতর্ক কুতর্ক করছি এগুলোর একটা স্টপ না হোক, অন্তত একটা সেমিকোলনে হলেও যেতে পারবো। জি, আজকে আমাকে এখানে শেষ করতে চাই। আপনি কিছু, আমি কি অল্প একটু যুক্ত করি সংক্ষেপে? খুব সংক্ষেপে। তা হলো যে উপলব্ধি, ভাই যেটা বললেন মোস্তফা কামাল ভাই, খুবই দামি কথা, যে উপলব্ধিটা হওয়া দরকার। উপলব্ধি তো শুধু আমার মধ্যে আসলে হবে না, সবার মধ্যে লাগবে। কিন্তু যারা চাঁদাবাজি করছে তাদের মধ্যে সে উপলব্ধিটা দেখা যাচ্ছে না, এটাই হলো আমাদের জন্য দুঃখজনক। আর যেটা যেমন ধরেন দুর্নীতির ব্যাপারে, এটা তো আমাদের আমির সহ আমাদের সকলেরই এটা অনেক খুব স্বাভাবিক কথা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় গেলে 1 টাকা দুর্নীতির কখনো পাবেন না। এবং এতকাল আমরা 1987 সালে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দলের একটা নেতাকর্মীর বিরুদ্ধেও অদ্যাবধি পর্যন্ত কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজির এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি আমরা একটি দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।